সরি, আর হবে না। আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আর কাঁদবো না। ফারিস উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মুস্কান সাহস করে আর একটু এগিয়ে গেল। ফারিসকে কিছু বলতে না দেখে ভয়ে ভয়ে বলল, বললাম তো সরি, আর এমন হবে না, প্লিজ রুমে আসুন। ফারিস শক্ত চোখে তাকালো মুস্কানের দিকে, গম্ভীর স্বরে বলল, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মুস্কান কিছু বলতে নিচ্ছিল, ফারিস ধমক দিয়ে বলল, প্লিজ গো। আমার সামনে কখনো এভাবে শাড়ি পরে পেট পিঠ বের করে ড্যাং ড্যাং করবা না। তোমার ধারের কাছেও আর খেসতে চাই না আমি। মুস্কান কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো। ফারিসকে বারবার বাধা দিয়ে তার নিজেরই এখন গিল্টি ফিল হচ্ছে। লোকটা তার স্বামী, ওনার অবশ্যই অধিকার আছে তার কাছে আসার, কিন্তু সে কেন এটা স্বাভাবিকভাবে নিতে পারে না? কেন? খাটের এক কোণায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মুস্কান। ফারিস রুমে এসে লাইট অফ করে ডিরেক্ট সোফায় গিয়ে শুয়ে পড়েছে। তা দেখে মুস্কান আরো বেশি করে কাঁদতে লাগলো। সকাল সকাল মুস্কানকে দিয়ে মুরগির মাংস রান্না করাচ্ছে শর্মিলা বেগম। উনি নাকি নাত বউয়ের হাতের রান্নার স্বাদ দেখবেন। তাজমহল সাহায্যের জন্য এগিয়ে গেলে শর্মিলা বেগম তাকে আটকিয়ে নিজের সামনে বসিয়ে রাখেন। জীবনে একা একা একটা ডিম ভেজে না খাওয়া মুস্কান আজ একা একা মুরগি রান্না করছে। কখন কোনটা দিবে, কিভাবে রাঁধবে কিছুই বুঝতে পারছে না সে। রান্নাঘরের অবস্থাও যা তা করে ফেলেছে। 2 ঘন্টা ব্যবধানে মুরগির মাংস রান্না করে মুস্কান বাইরে বেরিয়ে আসলো। ডাইনিংয়ে ততক্ষণে সকলে নাস্তার জন্য বসে। মুস্কান এসে সবার আগে মাংসটা শর্মিলা বেগমের প্লেটে বেড়ে দিল। উনি নাকি অ্যালার্জির জন্য গরু খেতে পারেন না। তাজমহল টেনে মুস্কানকে ফায়জার পাশে বসিয়ে দিল। বসো ওখানটায়। ঘেমে টেমে কি অবস্থা করেছো নিজের? মুস্কান জোরপূর্বক হেসে শর্মিলা বেগমের মুখের দিকে তাকিয়ে আছে। তার বুকের উপর ধুকভুক করছে। কেমন হয়েছে সে অনেকটা আন্দাজ করে ফেলেছে। এবার শর্মিলা বেগমের রিয়াকশন দেখার পালা। শর্মিলা বেগম একটা মাংসের টুকরা নিয়ে মুখে পুড়তেই ওনার চোখ মুখ বড় আকার ধারণ করলো। থুতু মেরে পুরোটাই মুখের ভিতর থেকে ফেলে দিল। পানি দিয়ে হাত পরিষ্কার করতে করতে চেঁচিয়ে পড়ল, ওয়াক থু, এইটা কোনো খাইবার আন্দাজ হইল? এই গুলায়নি কি রাঁধছো? মুখে নিবার পারতাছি না। তোমার আম্মাই কি তোমার কিছু শিখায় পড়াইয়া বিয়ে দেয় নাই? মায়ের কথা তুলে বলায় মুস্কানের মুখটা ছোট হয়ে গেল। টুপ করে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তো চেষ্টা করেছে, নিজের যথাসাধ্য চেষ্টা করেছে, স্বাদ না হলে কি করবে? তাজমহল মুস্কানের চোখে পানি দেখে তার আম্মাজানকে বলল, থাক না আম্মাজান, ছোট মেয়ে যতটুকু পেরেছে করেছে। ফারিসের বাবা এইগুলা জানতে পারলে খুব রাগারাগি করবে। তুই থাম। সুরো হইলে মাইয়া এখন বিয়ে দিছে কেন? বড় বানাইয়া দিতে পারলো না? মুস্কানের চোখ থেকে টুপটাপ অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ফারিস সবেমাত্র তৈরি হয়ে নিচে নেমেছে। একটা চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করল, কি হয়েছে সকাল সকাল এত শোরগোল কিসের? তোর বউ মুরগি রাঁধছে, নুনও হয় নাই, ঝালও হয় নাই। তো কি হয়েছে? যার যতটুকু প্রয়োজন দিয়ে খাবে। এটা নিয়ে এত চেঁচামেচি করার তো আমি কিছু দেখছি না। ফায়জা ফিক করে হেসে দিল। নানিজান মনে হলো আকাশ থেকে পড়ল। 2 দিন হইছে না বউ আইছে, তার লাইগা তুই আমারে নানি জান রে এমন কইতে পারলি ফারিস? ফারিস ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বলল, কিভাবে বলেছি নানিজান? মুস্কান আর ফাইজা সেম বয়সী। যেহেতু ফাইজা কিছু পারে না, সেহেতু মুস্কানেরও কিছু না পারাটা এখানে অস্বাভাবিক কিছু নয়। তাহলে তুমি কেন এই সামান্য কারণে মুস্কানের মা তুলে কথা বললে? এই একই কাজ যদি ফাইজার সাথে হয় আর তোমার মেয়েকে তুলে এইভাবে কথা বলে, তাহলে তোমার কেমন লাগবে? নানিজান চুপসে গেল, কিছু বলার মতো খুঁজে পেল না। মুস্কান অবাক আর মুগ্ধ চোখে তাকালো ফারিসের দিকে, কিন্তু ফারিস তাকালো না। কাটা চামচের টুংটাং শব্দ তুলে খুব সুন্দর করে ব্রেকফাস্ট করতে লাগলো। রাত থেকেই সে মুস্কানের উপর কেমন রেগে। শর্মিলা বেগম আজকে চলে গেছে। 2 দিন যেতেই শুনতে পারেন ওনার বড় ছেলে গুরুতর অসুস্থ। বড় ছেলের অসুস্থতার কথা শুনেই পাগল হয়ে গেছেন শর্মিলা বেগম।
মেয়ের বাড়িতে কয়েকদিন থাকার প্রস্তুতি নিয়ে আসলেও থাকতে পারেননি। যাওয়ার আগে সকলকে বারবার বলে গেছেন তারা যেন ওনাদের বাড়িতে যায়। বিশেষ করে জহিরকে ভালো মতো বলে গেছে সে যেন সবাইকে নিয়ে আগেভাগে তার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে চলে আসে। জহির শাশুড়ির মুখের উপর না বলতে পারেনি। মাঝরাত করে বাসায় ফিরেছে ফারিস। দুদিন ধরে একটু বেশি দেরি করেই বাড়ি ফিরছে সে। বাবার ইন্ডাস্ট্রিরও হালকা পাতলা দেখাশোনা খোঁজখবর রাখতে হয় তাকে, যার জন্য দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে সে। অবশ্য পুরো ইন্ডাস্ট্রির দেখভাল হিসাব নিকাশের সব কাজ তার বাবার ম্যানেজারই করে। তবুও বাবার প্যানপ্যানানিতে তাকেও একটু দেখতে হয়। ফারিস ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মুস্কান তার জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। এখন প্রতিদিন মুস্কান এটা করে। ফারিস না আসলে তার জন্য খাবার সাজিয়ে বসে থাকে, কিন্তু ফারিস ইদানিং মুস্কানকে খুব ইগনোর করছে, তার সাথে ঠিকমতো কথা বলছে না। মুস্কান আগ বাড়িয়ে বলতে আসলেও এড়িয়ে চলছে। বরাবরের মতো আজও ফারিস মুস্কানকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু মুস্কান পিছু ডাকে। খাবেন না? ফারিস পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে নিলে মুস্কান আবার বলে, আমি কিন্তু 3 ঘন্টা যাবত আপনার জন্য এখানে বসে আছি। ফারিস তবুও না দাঁড়িয়ে উঠে চলে যেতে নিলে মুস্কান মায়া ভরা কণ্ঠে বলে, আমি কিন্তু এখনো খাইনি। ফারিস এবার থেমে যায়, উল্টো ঘুরে ধূপধাপ পায়ে এসে চেয়ারে বসে পড়ে। মুস্কান চোখের পানি মুছে উৎফুল্ল হয়ে দ্রুত খাবার বেড়ে দিতে লাগলো। আর এই পুরো ঘটনাটাই তাজমহল আড়াল থেকে দাঁড়িয়ে দেখে মুস্কি হাসল। মনে মনে বলল, তাদের মধ্যে কি মান অভিমান চলছে জানি না আল্লাহ, তুমি এই দুটোকে সব সময় এভাবেই একসাথে রেখো। ফারিস ঘাড়ে হাত দিয়ে সোফায় বসে আছে। দুদিন ধরে সোফায় শুয়ে তার ঘাড় প্রচন্ড ব্যথা হয়ে গেছে। অভ্যাস না থাকায় ঘুমও হয়নি। মুস্কান ফারিসকে এভাবে বসে থাকতে দেখে ধীর পায়ে হেঁটে তার কাছে আসে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ঘাড় কি খুব ব্যথা করছে? আপনি বিছানায় এসে শুন না। আমি দেখছি আপনি সোফায় একদিনও ঠিকভাবে ঘুমোতে পারেননি। ফারিস কথা না বলে শটান হয়ে সোফায় শুয়ে পড়ল। চোখের উপর উল্টো করে হাত রেখে চোখ বুজে রইল। মুস্কান আবেগী স্বরে বলল, কেন এমন করছেন? বলছি তো আমার ভুল হয়ে গেছে। আর কতবার মাফ চাইবো আপনার কাছে? কেন এভাবে রেগে আছেন আমার উপর? ফারিস চোখ বুজে থেকেই গম্ভীর স্বর প্রয়োগ করল, আমি তোমার উপর রেগে নেই মুস্কান, তোমার ভালোর জন্যই তোমার সাথে এক বিছানায় থাকতে চাইছি না। যাও গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রেগে না থাকলে আমাকে এভাবে ইগনোর কেন করছেন আপনি? বিছানায় আসুন, আমি আপনার ঘাড়ে মালিশ করে দিচ্ছি, দেখবেন একটু ভালো লাগবে। ফারিস একই ভঙ্গিতে থেকেই বলল। প্রয়োজন নেই। মুস্কানের চোখ দুটো এবার ভিজে উঠল। ধরা গলায় বলল, আমি থাকি বলেই তো বিছানায় শুতে চাইছেন না, তাই না? আচ্ছা, আমি কালকে চলে যাব। দাদুকে সকালেই ফোন দিব আমাকে নিয়ে যেতে। আপনার ঘর বিছানা সব আপনাকে দিয়ে যাব, তখন থাকেন শান্তি মতো। ফারিস রেগে উঠে বসল। মুস্কানকে এক রামধমক দিয়ে বলল, এই মেয়ে, বেশ পাকা পাকা কথা বলতে শিখেছো না? আগে তো মুখ দিয়ে শব্দই বের হতো না, আর এখন খই ফুটছে। তোমাকে একবারও বলেছি আমি তুমি এই রুমে থাকলে আমার কোনো অসুবিধা হয়? বলো, বলেছি? মুস্কান দ্রুত দুই দিকে মাথা নাড়ালো। তাহলে এত পাকনামি করো কেন? বড় হয়ে গেছে খুব। নাক টিপলে দুধ বের হবে, আর এখনই আমাকে চলে যাওয়ার হুমকি দাও। ঠাস করে 2-4টা লাগিয়ে দেবো বেয়াদব মেয়ে কোথাকার। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো। যাওয়ার কথা যেন তোমার মুখে আর না শুনি আমি। মুস্কান বার দুয়েক ঢুক গেল। ভয়ে তার কলিজা কাঁপছে। এমন ধমক সে বাপের জন্মেও খায়নি। ভয়ে ডান বাম না দেখেই বিছানার দিকে ছুটে গিয়েছে। ফারিস সোফায় শুয়ে থেকেও মুস্কানের ফুফানোর আওয়াজ শুনতে পাচ্ছে। সে দম করে উঠে খাটে গিয়ে শুল। মুস্কানকেও টেনে বুকের উপর ফেলে তাকে টাইট করে জড়িয়ে ধরল। মুস্কানের বুক ধুকভুক করছে। হঠাৎ কি হলো তার এখনো বোধগম্য হচ্ছে না। যখন বুঝতে পারল তখন মুস্কি হেসে ফারিসের কোমর জড়িয়ে ধরে চোখ বুজে নিল। মুস্কানের এভাবে নিজে থেকে জড়িয়ে ধরায় ফারিসের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গলা শুকিয়ে যাচ্ছে। এই মেয়ে শান্তি দিবে না তাকে, ঠিকমতো রাগও করতে দিবে।
রাগও আসে না এই মেয়েটার উপর। কি এক জ্বালা! মধ্য দুপুরে হঠাৎই ফারিসদের বাড়িতে এসে উপস্থিত হলেন এরশাদ তালুকদার। এসেই আগে চড়া গলায় মুস্কানকে ডাকতে লাগলেন। ওনার সাথে এসেছে রাতুল। সে তো এসে থেকে হা করে কেবল ফারিসদের বাড়িটিই দেখতে লাগলো। প্রথমবার বাড়িতে শ্বশুরের উপস্থিতি দেখে তাজমহলের অবস্থা পাগল প্রায়। সে দিকশূন্য হয়ে পড়েছে। কোনটা রেখে কোনটা করবে দিশা খুঁজে পাচ্ছে না। এই শ্বশুরকে বসতে বলছে, এই খুশিতে স্বামীকে ফোন করছে, এই আবার নাস্তা পানির ব্যবস্থা করছে, রান্নাঘরে ছুটছে। মুস্কান বারান্দায় বসে ফায়জার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। দুদিন বাদেই ফায়জার টেস্ট পরীক্ষা, যার জন্য এখন থেকে তেল তুল দিয়ে মাথা ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছে। ফায়জা সায়েন্সের স্টুডেন্ট বলে তার মাথাটা খাটাতেও হয় বেশি। সারাক্ষণ পড়ায় ডুবে থাকে মেয়েটা। ডক্টর হওয়ার চেষ্টা কিনা, লেখাপড়ায়ও খুব ভালো ফায়জা, মুস্কানের থেকেও ভালো। মুস্কান কমার্স নিয়ে পড়ছে, সেও পড়ালেখায় অনেকটা এগিয়ে, কিন্তু তার মনে হয় ফায়জা তার থেকেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দাদুর গলা শুনে ছুটে রুম থেকে বের হয় মুস্কান। নিচে এরশাদ তালুকদারকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে আত্মহারা হয়ে এক প্রকার দৌড়ে এসে ওনাকে জাপটে ধরে। তার দুচোখ জুড়ে পানি চিকচিক করছে। এরশাদ তালুকদার নাতনির মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছে আমার রেনুগিন্নি? মুস্কান এবার ফুফিয়ে কেঁদে দিল, না খুলিয়ে বলল, গিন্নিকে মনে আছে বুঝি তোমার? এরশাদ তালুকদার গাল ভরে হাসেন, রসিক স্বরে বলেন, আমার গিন্নি দেখছি মহা অভিমান করেছে। ব্যাপার না, আমি আজ সমস্ত অভিমান ভেঙে গিন্নিকে নিয়ে যেতে এসেছি। মুস্কানের চোখ খুশিতে চকচক করে ওঠে। ফায়জা এসে পাশে দাঁড়িয়ে তার দাদুকে সালাম দেয়। ফায়জার সাথে এরশাদ তালুকদারের কখনো তেমন কথা হয়নি বলে সে একটু সংকোচ বোধ করছে। মুস্কানের মতো ফ্রি হতে পারছে না। এরশাদ তালুকদার হেসে ফায়জার সালামের উত্তর নিয়ে তাকে অন্য পাশ থেকে মুস্কানের মতো নিজের বুকে জড়িয়ে নেন। তাজমহল বলেন, আম্মাজান আপনি বসুন না, কখন থেকে দাঁড়িয়ে আছেন? এরশাদ তালুকদার বসে তাজমহলের উদ্দেশ্যে বলে, জাহিরকে আসতে বলো, আমি বেশিক্ষণ থাকবো না, বিকেলের মধ্যেই রওনা দিব। কেন কেন আম্মাজান, বিকালের মধ্যে রওনা দিবেন কেন? প্রথমবার ছেলের বাড়িতে এলেন, একদিন না থেকেই চলে যাবেন? আমি আপনার ছেলেকে ফোন করছি, উনি এলেন বলে। বলতে বলতে জহির এসে পড়েছে। সে অনেকটা বাড়ির কাছেই ছিল। স্ত্রীর মুখ থেকে আব্বাজান এসেছে শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। মুস্কান রাতুলের সাথে কথা বলছিল। রাতুল বলছে, তোকে খুব মিস করেছি আপু, তুই ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। মুস্কান চোখের কোণের পানটুকু মুছে মৃদু হাসে। আমিও তোদের খুব মিস করেছি। তাদের কথার মাঝে ফায়জাও জয়েন হয়। জহির এসে সোফায় ওনার আব্বাজানকে বসে থাকতে দেখে দ্রুত গিয়ে সালাম দেন। খুশিতে অনর্গল বলতে থাকেন, কেমন আছেন আব্বাজান? শরীর ভালো তো? বাড়ির সবাই কেমন? আপনি না বলে এই টাইমে এই বাড়িতে কি করে আব্বাজান? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলছি বসো, আগে একটু জিরিয়ে নাও। জহির সোফায় বসে। তাজমহল নাস্তা বানাতে রান্নাঘরে যাচ্ছিল। ওনাকেও ডেকে সামনের সোফাটায় বসতে বলেন এরশাদ তালুকদার। তাজমহলও বসে। এরশাদ তালুকদার জিজ্ঞেস করে, ফারিস কোথায়? তাজমহল উত্তর দিল, ওই তো নতুন বিল্ডিং এর কাজের জন্য ঢাকায় বাইরে গেছে, ফিরতে রাত হবে। বেশি দরকার কি আব্বাজান? আমি ফোন দিয়ে আসতে বলবো? না না, কাজে থাকলে আসতে বলার দরকার নেই। আমি তোমাদের কাছে বলছি, রাহিলা দীর্ঘদিন যাবৎ মুস্কানকে দেখতে চাইছে। মেয়ের জন্য কান্নাকাটি করেছে। আমাকে কবে থেকেই বলছিল মুস্কানকে নিয়ে যেতে। এদিকে মুস্কানের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, সামনে তাদের টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল দিতে পারবে না। এজন্য আসার জামিলকে পাঠাতাম, কিন্তু মনে হলো আমি আসলে আমার গিন্নি আরো বেশি খুশি হবে। মুস্কানের ঠোঁটে প্রত্যাশার হাসি ফুটে। দাদু তাকে এক্সাম দেওয়াবে।
তাজমহল আর জহির শকচকিত ফেরে। তারা তো মুস্কানের লেখাপড়ার বিষয়টা ভুলেই গিয়েছিল। মেয়েটাই কয়দিনে তো কিছুই পড়েনি, পরীক্ষায় কি লিখবে? জহির নমনীয়ভাবে উত্তর দিল, আপনার নাতনি আপনি যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারেন আব্বাজান, শুধু মুস্কান নয়। আমরাও ভীষণ খুশি হয়েছি আপনি আসায়। প্রথমবার আমার বাড়িতে এসেছেন আপনি, খালি মুখে কিভাবে যেতেই বলেন? দুপুরে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন। তাজমহল আব্বাজানের খাবারের ব্যবস্থা করো জলদি। এরশাদ তালুকদার ব্যস্ত গলায় বললেন। আরে না না, ব্যস্ত হওয়ার দরকার নেই, অন্যদিন এসে খাওয়া দাওয়া হবে। এখন দূরের পথ, আমাকে জলদি রওনা দিতে হবে। না আব্বাজান, তা বললে হয় না। আমি কোনো না শুনবো না। কি হলো, তুমি যাচ্ছ না কেন? এই তো এক্ষুনি যাচ্ছি। তাজমহল হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটলেন। এরশাদ তালুকদার আর কিছু বলার সুযোগ পেলেন না। মুস্কানের দিকে তাকিয়ে তাকে দ্রুত তৈরি হতে বললেন। মুস্কান মাথা নাড়িয়ে ব্যাগ গোছাতে চলে গেল, সাথে ফাইজাও গেল। যেহেতু এক্সাম, সেহেতু তাকে অনেকদিনই থাকতে হবে বোঝা যাচ্ছে। ব্যাগ গোছাতে নিয়ে বারবার মুস্কানের মনটা কেমন করে উঠছে। রাতেই যেভাবে রিয়াকশন দিয়েছে, এখন না বলে চলে গেলে না জানি কি করে। সে তো আগে থেকেও জানতো না যে তার দাদু আসবে, তাহলে না হয় বলে যেত। ধ্যাত, কি দরকার ছিল রাতে এই কথাটা বলার? উনি শুনে না জানি তাকেই আবার ভুল বুঝতে শুরু করে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এরশাদ তালুকদার নাতি নাতনিদের নিয়ে বেরিয়ে পড়েন। ফারিসকে বলে যাওয়ার জন্য ফোন করেছিলেন, কিন্তু তার ফোন বন্ধ পেয়ে আর বলা হয়নি। জহির ব্যস্ত না হতে বলে দিয়েছেন, ফারিসকে তিনিই জানিয়ে দিবেন। মুস্কান একদিকে খুব খুশি, কতদিন বাদে সে তার গ্রামে যাচ্ছে, বন্ধু বান্ধবী পরিবার সবাইকে দেখতে পাবে। অন্যদিকে ফারিসের কথা ভেবেও মনের ভিতর অন্যরকম এক সুপ্ত অনুভূতির দেখা মিলছে। রাতে বাড়ি ফিরে মুস্কানের জায়গায় তাজমহলকে দেখে কপালে ভাঁজ পড়ে ফারিসের। হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসতে বসতে মাকে প্রশ্ন করে, আজ তুমি যে, মুস্কান কোথায়? ও কি ঘুমিয়ে পড়েছে? তাজমহল ছেলের পাতে খাবার বাড়তে বাড়তে বলেন, আগে বলো, ফোন বন্ধ কেন তোমার? ফারিস শার্টের হাতাগুলো আরেকটু ভালোভাবে গুটিয়ে খাবার প্লেটটা নিজের দিকে আনতে আনতে বলে, চার্জ ছিল না, ফোন দিয়েছিলে বুঝি? তা আর বলতে, আমি কতবার দিলাম, তোমার বাবা কতবার দিল। ফারিসের ভুরু কুচকে গেল, সন্ধিহান গলায় শুধালো, এত কল দেওয়ার কারণ? বেশি আর্জেন্সি ছিল কি? হ্যাঁ, আর্জেন্টলি বলতে পারো। তোমার দাদু এসেছিল আজকে। ফারিসের অবাক কণ্ঠ, তাই নাকি? কখন? ওই তো দুপুরের দিকে, মুস্কানকে নিয়ে গেল তো সাথে করে। সবেমাত্র ভাতের লোকমাটা মুখের সামনে তুলেছিল ফারিস। মায়ের মুখ থেকে কথাটা শোনা মাত্রই থমকে গেল। খাওয়ার রুচি আর হলো না, চোখ সরু করে তাকিয়ে বলল, মানে? তাজমহল ছেলে ক্রোধে লাল হয়ে যাওয়া চোখ খেয়াল করেননি। তিনি নির্বিকার হয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, এজন্যই তো তোমাদের কতবার ফোন করা, কিন্তু তুমি তো। মুখের কথা শেষ করতে পারলেন না তাজমহল। ফারিস রেগে খাবার প্লেট সামনে থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। তাজমহল ছেলেকে এভাবে না খেয়ে উঠে যেতে দেখে অবাক হলেন। কি হলো, তুমি এভাবে খাবার রেখে উঠে গেলে কেন? খিদে নেই বলেই গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ফারিস। তাজমহল এই যে পিছু ডাকলো, খাবার জন্য বলল, রেগে যাওয়ার কারণ জিজ্ঞেস করলো, কিছুই শুনল না। হতাশ হয়ে চেয়ারে বসে তিনি একে একে বিড়বিড় করতে লাগলেন, এই ছেলের রাগ সবসময় নাকের ডগায় নিয়ে ঘুরবে। বউ না বলে চলে গেছে দেখে খেলোই না, আত্মবজ্জাত। প্রথমে বউ থাকবে বলে রাগ দেখেছিল, আর এখন বউ থাকবে না বলে রাগ দেখাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, বিয়ে করিয়েও শান্তি নেই। ঘরে এসে হাতঘড়িটা বিছানার উপর আশ্রয় ফেলল ফারিস। পরপর বন্ধ হয়ে যাওয়া ফোনটাও। শার্টের উপরের দিকের কয়েকটা বোতাম খুলে সামনে পায়চারি করতে লাগলো। এত বড় সাহস! এত! আমাকে না বলে চলে গেছে। আমাকে সামনে একবার পাই শুধু ঢিমরতে ছুটিয়ে দেব একদম। চেনে না আমায়,
এর পা যদি আমি না ভেঙেছি, অসহ্য কর্মে মানুষ, রাতে যা বলেছে তাই করে দেখিয়েছি। হাতের নাগালে পাই একবার, আমাকে জ্বালানোর মজা হাড়ে হাড়ে টের পাবো। চুলে হাত চালিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে ফারিস। না পেরে টাওয়াল হাতে সুইমিং পুলের দিকটায় চলে গেল। সেখানে গিয়ে পানিতে ঝাঁপ মেরে সাঁতার কাটতে লাগলো। কিছুক্ষণ বাদে গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে আবার ডুব দিল। অতিরিক্ত রেগে থাকলে এটাই করে ফারিস। ঠান্ডা পানিতে ফারিসের মাসল করা ফর্সা বডি ঝলমল করছে। দুদিন ধরে মুস্কান বইয়ে নাক মুখ ডুবিয়ে পড়ছে। আশেপাশে তাকানোরও সময় নেই তার। পড়তে হবে, প্রচুর পড়তে হবে। কিছুক্ষণ বাদে পরীক্ষার জন্য বেরিয়ে পড়তে হবে। বিয়ের চক্করে সে একদম পড়ালেখা ভুলতে বসেছে। রাহিলা মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত প্লেটে সাজিয়ে নিয়ে মেয়ের রুমে ঢুকলেন। মুস্কান না করার আগেই তিনি এক লোকমা তুলে মেয়ের মুখে ঢুকিয়ে দিলেন। কোনো না শুনবো না, চুপচাপ খেয়ে তারপর পরীক্ষা দিতে যাবি। মুস্কান মুখের খাবারটা কোনো মতে গিলে বলল, দেরি হয়ে যাচ্ছে তো আম্মা, এসে খাওয়া যেত না? হোক দেরি, খাবার না খাইয়া নড়তে দিব না আমি তোকে। পেট ঠান্ডা না থাকলে পরীক্ষায় মাথাও ঠান্ডা থাকবে না। মুস্কান আর কথা বাড়ালো না। বইয়ে মুখ গুজিয়ে মায়ের হাতে লোকমা খেতে লাগলো। এতদিন পর স্কুলে আসায় বন্ধু বান্ধবীরা সবাই মিলে মুস্কানকে জেগে ধরেছে। কিভাবে বিয়ে হলো, কখন হলো, এতদিন কোথায় ছিল, স্কুলে আসেনি কেন, এসব প্রশ্ন করে বেচারির মাথা অবশ করে দিয়েছে। রেহাই পেল এক্সামের ঘন্টা পড়ায়, না হলে যা পড়ে এসেছিল সবই খেয়ে ফেলতো এই বিচ্ছুদের ঠেলায়। বাংলা ফার্স্ট পার্ট এক্সাম গিয়েছে আজ মুস্কানের, বেশ ভালো দিয়েছে। ফেরার পথে বান্ধবীদের সাথে চটপটি আর ফুচকা খেয়ে আড্ডা মাস্তি করে এসেছে। স্কুল ড্রেসে দুই বেনুনি করা পরিপাটি মুস্কানকে আজকে যেন আরো ছোট লাগছে। এক্সাম ভালো হওয়ার খুশিতে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো মুস্কান। দরজার ছিটকানি লাগিয়ে ডানে বামে না তাকিয়ে সোজা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় স্কুল ড্রেসে নিজের প্রাণবন্ত রূপটা দেখে এখন নিজেরই শান্তি লাগছে। লম্বা করে একটা নিঃশ্বাস টেনে কোমর সমান চুলগুলোর বেনুনি খুলতে লাগলো। আর একটু খেয়াল করলেই হয়তো দেখতে পেত এক জোড়া নিঃস্বার্থ চোখ তাকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। মুস্কানের সেই দিকে খেয়াল নেই। সে আপন মনে নিজের খোলা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে দিয়ে স্কার্ফ আর ভি বেল খুলে ফেলল। ড্রেসের সামনের দিকে দুটো হুক খুলে চেঞ্জ করার জন্য পেছনে ঘুরতেই ফারিসকে দেখে আত্মা কেঁপে উঠল। শরীরে জোরে এক চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ফারিস ছুটে এসে মুস্কানের মুখ চেপে ধরল। এত জোরেই চেপে ধরেছে যে সে শ্বাস নিতেও পারছে না। এক হাতে মুস্কানের কোমর, অন্য হাতে মুস্কানের মুখ শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে ফারিস। মুস্কানকে সামনে ছটফট করতে দেখে ঘর কাঁপিয়ে গর্জে উঠল। আমাকে না বলে এখানে চলে আসার সাহস কি করে হলো তোমার, বলো? ফারিসের গর্জনে আর হিংস্র চোখের দিকে তাকিয়ে মুস্কান আরো কুঁকড়ে গেল। ভয়ে হাঁটু কাঁপছে তার। ফারিস শক্ত করে ধরে না রাখলে হয়তো এতক্ষণে পড়েই যেত। মুস্কানকে ভয়ে কাঁপতে দেখে ফারিস রেগে বলল, এখন কাঁপছো কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কাঁপতেও পারবে না তুমি। মুস্কানের গলায় শব্দ আটকে গেছে। সে ফেল ফেল চোখ করে ফারিসের দিকে তাকিয়ে আছে। দুদিন পর মুস্কানকে নিজের সামনে দেখে ফারিস যেন ঘুরে চলে গেল। মুগ্ধ হয়ে কেবল স্ত্রীর নজর কাড়া চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। মুস্কানের ফর্সা গলার খোলা অংশের দিকে চোখ পড়তেই ফারিসের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল। মুখ থেকে হাত নামিয়ে গলায় ঠোঁটে গিয়ে নিল। শ্বাসনালীতে দাড়ির খোঁচা পেতেই মুস্কানের সর্বাঙ্গ কেঁপে উঠল। পরপর শ্বাস টেনে ফারিসের বুকের দিকে শার্ট মুঠিবদ্ধ করে ধরল। অস্পষ্ট স্বরে ফারিসকে কিছু বলার জন্য মুখ খুলতেই ফারিস তার অল্প সংখ্যক খোলা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আচমকে এমন হওয়ায় মুস্কান থরথর করে কাঁপছে। ফারিসের এক হাত ততক্ষণে মুস্কানের চুলের মুঠিতে। নেশায় হারিয়ে গেছে ফারিস। মুস্কানের নরম ঠোঁটে উন্মাদ হয়ে আক্রোশ মিটাচ্ছে। মুস্কান ছটফট করে কয়েকবার মাথা ঘুরিয়ে ফেলতে চেয়েছে, কিন্তু সফল হয়নি। বেশ সময় নিয়ে মুস্কানকে ছেড়েছে ফারিস। দুজনের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস এখন একে অন্যের মুখে পড়ছে। মুস্কান ভুলেও তাকাচ্ছে না ফারিসের দিকে।
গালে গরম আভা নিয়ে চুপচাপ নিচে তাকিয়ে আছে। ফারিস মুস্কানের থুতনিতে হাত রেখে মুস্কানের লাজুক মুখটাকে উঁচু করে ধরল। মুস্কান খিচে চোখ বুজে আছে। ফারিস বাঁকা হাসল। মুস্কানের ভেজা লাল হয়ে যাওয়া ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, মুড চেঞ্জ হয়ে গেছে তাই বেঁচে গেলে। দ্বিতীয়বার এই ভুল করলে তোমায় আস্ত রাখবো না আমি, কামড়ে কামড়ে খেয়ে ফেলবো একদম। মুস্কান আর পারছে না, লজ্জায় বুঝি এবার বেহুশি হয়ে যাবে সে। ফারিস বিছানায় গিয়ে আয়েশ করে বসে বলল, যাও গিয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে যেতে এসেছি আমি। এসব পরীক্ষা টরীক্ষা সব বাদ, বউ ছাড়া এক মুহূর্ত চলবে না আমার। মুস্কান যেন আকাশ থেকে পড়ল। পরীক্ষা বাদ মানে? পড়ালেখাই তো তার সব, এটা বাদ দিবে কি করে? সে সময় নিয়ে শ্বাস টেনে নিজেকে ঠিক করলো। ফারিসের দিকে তাকিয়ে হালকা আওয়াজে বলল, আমি পড়ালেখা করতে চাই। ফারিস আয়েশি ভঙ্গিতে তাকালো, ভুরুর মাঝে ভাঁজ ফেলে বলল, লাভ কি এতে? আমি তো তোমায় চাকরি করতে দিব না। মুস্কান বেকল বনে গেল। তড়িৎ গতিতে প্রশ্ন করল, কেন চাকরি করতে দেবেন না কেন? কারণ আমি চাই না আমার বউ অন্য কারো জন্য কাজ করুক। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই। ফারিসের এবার মেজাজ খিচে গেল। আশ্চর্য, তোমার কি পা নেই? মুস্কান হতভম্ব, বিস্মিত, বিমূঢ়, অত্যাশ্চর্য। এরশাদ তালুকদারের রুমে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মুস্কান, কারণ একটাই, ফারিস তাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে। নাতনির কান্না দেখে এরশাদ তালুকদার ক্ষেপে গেলেন। উত্তেজিত কণ্ঠে ফারিসকে বললেন, আমার নাতনি কাঁদছে কেন এভাবে? তুমি কি বলেছো ওকে? প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়ালো ফারিস। মুস্কানকে তীক্ষ্ণ চোখে একবার পরখ করে সরু গলায় বলল, আপনার নাতনি কবে না কাঁদে? উঠতে কাঁদে, বসতে কাঁদে, কথা বললে কাঁদে, কথা না বললে কাঁদে, খেতে গেলে কাঁদে, ঘুমাতে গেলে কাঁদে, চুমু দিলেও কাঁদে, আদর দিলেও কাঁদে। মনে হয় কাঁদার উপর পিএইচডি আগে থেকেই করিয়ে রেখেছেন। ফারিসের কথা শুনে মুস্কান কাদার মাঝে বিষম খেয়ে উঠল। চোখ বড়সড় করে সমানে কাশতে শুরু করলো। এরশাদ তালুকদার দ্রুত নাতনির দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলেন। নাতনির পিঠে হালকা চাপড় মেরে কাশি থামানোর চেষ্টা করলেন। নিজেও থতমত খেয়ে বললেন, এসব কি অসভ্যের মতো কথা বলছো? যা সত্যি তাই বলেছি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন আপনার নাতনিকে, শুধু শুধু কাঁদছে কেন? তুমি নাকি বলেছো আমার নাতনিকে আর পড়তে দিবে না? ফারিসের ভাবলেশীন উত্তর, হ্যাঁ বলেছি। বিয়ে হয়ে গেছে, এখন আর পড়ে কি লাভ? বাচ্চা কাচ্চাকে এবিসিডি শেখাতে পারলেই হলো। এরশাদ তালুকদার তেতে উঠলেন। তুমি কে আমার নাতনিকে পড়তে না দেয়ার? কেন? আপনার সুন্দরী নাতনির একমাত্র সুদর্শন স্বামী নিজে বিয়ে করিয়ে নিজেই ভুলে গেছেন? এরশাদ তালুকদার রাগ সে ঘরে পৌঁছে গেল। উচ্চস্বরে বলল, আগে যদি জানতাম তুমি এমন তাহলে আমি কখনোই আমার নাতনিকে তোমার সাথে বিয়ে দিতাম না। এখন তো জানেন, এবার নাতনি দিয়ে দেন, আমি বাড়ি চলে যাই। অসভ্য ছেলে। এরশাদ তালুকদার রেগে ফারিসের দিকে এগুতে নিলে জামিল আব্বাজান বলে ঘরে ঢুকে। জামিলের পিছু পিছু বাড়ির সকলেই হুড়মুড় করে ঘরে ঢুকে। সবগুলো এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে কথা শুনছিল। জিন্নাত গিয়ে সরাসরি ভাতিজার পাশে দাঁড়ায়, শাসানো স্বরে বলে, এত কথা বলিস কেন? চুপ থাকতে পারলি না? আব্বাজান মুখে মুখে কথা বলা পছন্দ করেন না, রেগে যান। ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো আমি কি করব? আমি কি বলেছি রেগে যেতে? জিন্নাত মুখ লটকালো। এই ছেলেকে কিছু বলাও বেকার। ভয়ে মুস্কানের কান্না কখনই বন্ধ হয়ে গেছে। ফারিস যে দাদুর মুখে মুখে এভাবে কথা বলবে এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। জামিল নরম ভয়েসে তার আব্বাজানকে ঠান্ডা করার চেষ্টা করলো। আপনি থামেন আব্বাজান, এত উত্তেজিত হবেন না। এরশাদ তালুকদার আরো রেগে যান। রাগ তোর থামাথামি। আমার গিন্নির লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়, সেই এই ছেলে বাধা দেওয়ার কে? এবার ফারিসও খেপে গেল। ক্রোধ সংবরণ করতে না পেরে বলল, স্বামীর পা থাকতে নিজের পায়ে দাঁড়াবে কেন? শুধু শুধু স্কুলে যাবে, কলেজে যাবে, নিত্য নতুন মানুষদের সাথে পরিচয় হবে, নতুন নতুন বন্ধু বান্ধব হবে। আমি তো দূরে থাকবো।
ও এখানে থেকে পড়াশোনা করবে? বয়স কম, এমনও তো হতে পারে কারোর সাথে প্রণয়ে জড়িয়ে গেল। তারপর আমার কি হবে? আমি আমার বাচ্চার বউ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না।